শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটু নতুন আঙ্গিকে ক্লাসটা নেব। আজকে তোমরা আমাকে দেখতে পাবা না, কিন্তু আমার ক্লাসগুলো তোমরা করতে পারবা। ওকে, একটু 2-1 মিনিট ওয়েট করি, সবাই ক্লাসে মোটামুটি চলে আসুক, নাকি বলো? আচ্ছা, তোমরা আজকে আমাকে দেখতে পাবা না, বুঝছো, কিন্তু আমার ক্লাসটা তোমরা করতে পারবা আর কি। ওকে, অসুবিধা নাই। যেহেতু গাণিতিক প্রবলেম আজকে আমরা মেনলি সলভ করব, আশা করি সেটা আমাদের খুব ভালোভাবেই হয়ে যাবে। মিনিট খানেক ওয়েট করি আমরা, না কি বলো? এখন পর্যন্ত 60 স্টুডেন্ট ক্লাসে এসছে। আচ্ছা, তো তৌহিদুল ইসলাম লিখেছো, আপনাকে না দেখলে আজকে একটু না দেখে ক্লাসটা করো। হ্যাঁ, ওকে। একটু টাইম নিচ্ছি আমরা সেট আপটা ঠিক করে নিতে আর কি। ওকে, বসো। তোমরা মোবাইলটা রোটেট করে দেখো, তাহলে ক্লাসটা বেশি ভালো দেখতে এবং বুঝতে পারবা, বুঝছো? রোটেট করে দেখবা তোমরা। হ্যাঁ, ওকে। ও আচ্ছা, তৌহিদুল ইসলাম লিখছো, ভাই এখন থেকে কি বিকেল 5টায় নেবেন? না ভাইয়া, আমি তোমাদেরকে বলে দিব, অসুবিধা নেই। তোমরা লিখছো নাম্বারগুলো, আমরা পর্যায়ক্রমে সলভ করব, কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে আমরা ক্লাসটা আপাতত শুরু করতে পারি, তাই না? যদিও ক্লাসে উপস্থিতি খুবই কম, 105 জন মাত্র স্টুডেন্ট। আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো আজকে সলভ করব। যে ক্লাসটা আজকে আমরা করব সেটা কিন্তু ভাই তোমাদের ইউটিউবে দেওয়া আছে। ওকে, ইউটিউবে দেওয়া আছে, তোমরা ফোনটা রোটেট করে নিয়ে দেখবা। ওকে, তাহলে লেখাগুলো বড় বুঝতে পারবা। তো দেখো ভাই, আমরা কিন্তু ইউটিউবে যে ক্লাস দুটো দেওয়া ছিল তোমাদের, একটা হলো মোলারিটি আর আরেকটা হলো অম্লমিতি ক্ষারমিতির অঙ্কগুলো। তার মধ্যে আমার মনে হয় মোলারিটির প্রবলেমটা তোমাদের খুবই কম হয়েছে, ঠিক কি না? আমার মনে হয় মোলারিটির প্রবলেম খুব কম হয়েছে তোমাদের। তো তোমরা বেশিরভাগ স্টুডেন্ট আমাকে 56 নাম্বার অঙ্কটার কথা বলেছো। 56, 56 দেখো তোমরা একটু
56 নাম্বার অঙ্কটা 56, আমরা এখন 56 নিয়ে কথা বলবো। এই অঙ্কটা একটু সলভ করবো আমরা এখন। ওকে, তো দেখো 56 নাম্বার অঙ্কে যেটা বলা হচ্ছে ভাইয়া, 56 নাম্বার অঙ্কে তোমাদের নিশ্চয় বা অবশ্যই তোমাদের আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে কিন্তু একটা ধারণা থাকা দরকার। ওকে, আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকলে তোমরা কিন্তু বা 56 নাম্বার অঙ্কটা অবশ্যই করতে পারবা না। ওকে, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? আচ্ছা, তোমরা একটু আমাকে কি কমেন্টে জানাবা ভাই যে 56 নাম্বার অঙ্কে বলেছে 1.17 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 100 গ্রাম HCl দ্রবণে 63.4 গ্রাম HCl আছে, দ্রবণটির মোলারিটি কত? তাই তো? তো তোমরা কি আমাকে একটু বলবা? হাসনান আশরাফি লিখেছ, জি ভাইয়া ওগুলো ফার্স্ট ইয়ারে ছিল। শুধু ফার্স্ট ইয়ারে না ভাই, এটা সব জায়গাতেই তোমাদের লাগবে, বুঝছো? আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে অবশ্যই একটা ভালো ধারণা থাকতে হবে। তোমরা কি আমাকে কেউ বলবা যে এই 56 নাম্বার অঙ্কে যে বলা হচ্ছে 1.17 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট HCl, তাহলে HCl এর ঘনত্ব কত? তোমরা আমাকে একটু বলো। তোমরা একটু কমেন্টে জানাও যে এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.17, তাহলে ওই দ্রবণের ঘনত্ব কত? তোমরা আমাকে যারা পারবা একটু কমেন্টে জানাও তো ভাই যে দ্রবণের ঘনত্ব কত, একটু তোমরা আমাকে কমেন্টে জানাও যে দ্রবণের ঘনত্ব কত। আচ্ছা, মেহেদি হাসান লিখছো 1.17, তুমি তো অনেক ভালো জানো ভাই, তোমার তো দেখলাম বেশিরভাগ অঙ্কে তো তুমি অনেকগুলো প্রবলেম বলেছো, অসুবিধা নেই, তোমার সবগুলো প্রবলেমে আমরা সলভ করব। আর বাকি যারা লিখছো সবগুলাই বোধহয় মেহেদি হাসানের অঙ্কের মধ্যে আছে, 88 বলেছো দেখছি, এগুলো হ্যাঁ এগুলো আছে, হ্যাঁ সবগুলোই আছে, অসুবিধা নেই, আমরা সলভ করব। খেয়াল করো ভাই, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা আসলে কি? আপেক্ষিক গুরুত্ব জিনিসটা আসলে কি সেইটা আমরা একটু দেখি। দেখো, আপেক্ষিক গুরুত্বটা হলো, আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব, পানির ঘনত্ব। ঠিক আছে, কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। তো তোমরা কি আমাকে একটু বলবা যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব আমরা কত জানি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্বটা আসলে কত? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হলো 1 গ্রাম পার ml। তাহলে বস্তুর ঘনত্ব ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? তাহলে বস্তুর ঘনত্ব ইজ ইকুয়াল টু কি হবে? আপেক্ষিক গুরুত্ব এখানে কত দেওয়া আছে? 56 নাম্বার অঙ্কে কত দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব? 1.17 ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত বলো তো ভাই একটু? তাহলে 1, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1.17 গ্রাম পার ml। তাহলে বিষয়টা আসলে কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে আজকের পর থেকে তোমরা যারা এই আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে ধারণা কম ভাই, অবশ্যই ফার্স্ট ইয়ারে কিন্তু এই আপেক্ষিক গুরুত্বের অনেক অঙ্ক ছিল। আজ থেকে যদি তোমাদের কোনো অঙ্কে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, যদি কোনো অঙ্কে ভাইয়া তোমাদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, তোমরা জেনে রাখবা ওটাই হলো বস্তুর ঘনত্ব। আচ্ছা অনেকেই আচ্ছা দাঁড়াও, তোমরা অনেকেই লিখেছো 1000, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে 1000, বহুত পোলাপানে অ্যান্সারটা লিখেছ। আমি কিন্তু তোমাদের প্রায় বলি আমি এই কথাটা যে সব সময় যখন কোনো মান তোমরা বলবা অবশ্যই একক সহ বলবা। ঘনত্বের কি কোনো একক নাই বলো তো? তোমরা লিখেছো 1000, 1000 কি এটা? 1000 লিখেছো, 1000 কি আলু পটল পেঁয়াজ না কি এটা? তাহলে অবশ্যই এই 1000 যেটা উল্লেখ করতো এটা হলো কেজি পার মিটার কিউব, একই জিনিস। ওই কেজি পার মিটার কিউব এটাকে গ্রাম পার ml বানালে 1 হবে। ওকে, 1 গ্রাম পার ml, একই জিনিস। তার মানে আজকের পর থেকে তোমাদের কোনো অঙ্কে যদি
আজকের পর থেকে তোমাদের কোনো অঙ্কে যদি বস্তুর আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাহলে মনে রাখবা ওটাই হলো বস্তুর ঘনত্ব। কি মনে থাকবে? যে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেব ওটাই হলো বস্তুর ঘনত্ব। কিন্তু আপেক্ষিক গুরুত্ব সমান কি বলা হচ্ছে? বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। তার মানে দুটা একই রাশির অনুপাত। তাহলে দুটা একই রাশির অনুপাত যদি হয় তাহলে নিশ্চয়ই তার কোনো একক থাকবে না। এই কারণে কিন্তু ভাই আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই। কি ক্লিয়ার? আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই। তাই ওই আপেক্ষিক গুরুত্বকে যখন আমরা ঘনত্বে কনভার্ট করব তখন ওই যে ওয়ান দিয়ে গুণ করলে তো মান ওটাই বের হয়। তাই মাথায় রাখবা যদি কোনো অঙ্কে তোমরা দেখো যে আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া আছে ওইটাকে যখন তুমি ঘনত্ব লিখবা তখন এককটা লিখবা গ্রাম পার এমএল। সবাই ক্লিয়ার কি? তার মানে এই যে 56 নাম্বার অঙ্কে 1.17 যে আপেক্ষিক গুরুত্বটা দেওয়া আছে ধরে নিবা এটাই হচ্ছে বস্তুর ঘনত্ব, কারণ 1 দিয়ে গুণ করলে মান ওটাই বের হয়। ওকে, তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করতে পারি। ঠিক আছে, এখন আমরা অঙ্কটা করব। দেখো তাহলে 1.17 যেটা দেওয়া আছে এটা হলো বস্তুর ঘনত্ব। এটা হলো, রাখো আমি ফ্যান অফ করলাম। তার মানে 1.17 যেটা দেওয়া আছে এটা হলো বস্তুর ঘনত্ব। এবং দেখো 100 গ্রাম HCl দ্রবণে এত গ্রাম HCl, এত দ্রবণটির মোলারিটি কত বলো তো? মোলারিটির সমান কি জানি আমরা? C = W × 1000 বা MV। তাহলে W কত দেওয়া আছে? আমার HCl এর ভর এখানে 63.4 ইন্টু সূত্রের 1000। তাহলে 63.4 ইন্টু 1000। আণবিক ভর কত HCl এর? 36.5। HCl এর আয়তনটা কই? আয়তন অঙ্কে দেওয়া নাই, তাই না? তবে একটা জিনিস দেওয়া আছে, কি? আমাদের ঘনত্ব দেওয়া আছে, ভর দেওয়া আছে। আমরা ঘনত্ব সমান কি জানি? W = ভর ভাগ আয়তন। তাহলে বা V সমান কি জানি? W/D। তাহলে W কত আছে দ্রবণের? দেখো দ্রবণের অঙ্কে দ্রবণের ভর কত দেওয়া আছে ভাই বলো তো? 100। আর ঘনত্ব কত? 1.17 = কত আসতেছে? একটু ক্যালকুলেটর মানটা দেখি আমরা। =85.47। এই যে ভাই এত ml। আমরা আয়তনটা পেয়ে গেলাম। এই আয়তনটা যদি আমরা এখন এখানে বসাই দিই 85.47 তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো 63.4 গুণ 1000 ভাগ 36.5 ভাগ কত আমরা পেলাম আয়তন? 85.47 = অ্যান্সার আসছে 20.32। এটাই অ্যান্সার, এটাই মোলারিটি। এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা। তোমরা আমাকে কমেন্টে একটু জানাও যে এই অঙ্কটা তোমরা বুঝতে পারলা কিনা। তোমরা আমাকে কমেন্টে জানাও তো ভাই বুঝতে পারলা কিনা। আচ্ছা ময়নুল বন্ধু, আমিও ক্লাসে আছি, থ্যাংক ইউ। একটু দেখো তো বন্ধু সবকিছু ঠিকঠাক আছে কিনা। এইভাবে তো ক্লাস নেওয়ার অভিজ্ঞতা প্রথম। আচ্ছা তোমরা আমাকে বলো এই 56 নাম্বার অঙ্ক যারা পারো নাই তারা বুঝতে পারলা কিনা। খুব সহজ জিনিস ভাই। সবার আগে সূত্র লিখে নিবা। আমরা সূত্রে C সমান কি জানি? W × 1000 বা MV। W তো আমার দ্রবের ভর দেওয়া আছে, দেখো 63.4 সূত্রের 1000। আণবিক ভর তো জানি আমরা HCl এর 36.5। তো আমাদের দ্রবণের আয়তন দরকার। অঙ্কের দ্রবণের আয়তন দেওয়া নাই, দেওয়া আছে কি ভাই বলো তো? আচ্ছা অমিলিস ইজি ম্যাথই ছিল, ধরতে পারেনি শুধু, এটাই হয় ভাই। তো যাক, যেটা বলছিলাম, তো আয়তন আমরা কি করে পাবো? আমাদের অঙ্কে ঘনত্ব দেওয়া আছে। তো কি বললাম? আপেক্ষিক গুরুত্ব যেটা দেওয়া থাকবে সেটাই মনে রাখবা ঘনত্ব। তো ঘনত্ব দেওয়া আছে আর দ্রবণের ভর তো দেওয়া আছে। ভর ভাগ ঘনত্ব, সেখান থেকে আয়তন বের করে ফেললাম, ওটা বসালে হয়ে যাবে। তোমরা তোমাদের ইউটিউব ক্লাসে দেখবা বা এই ধরনের ম্যাথ কিন্তু আমরা সলভ করেছি। ওকে, আমার বিশ্বাস তোমরা এখন বুঝতে পেরেছো। সবাই ক্লিয়ার কি? 56 নাম্বার অঙ্ক ক্লিয়ার? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো বা 50 থেকে
66 এর মধ্যে 50 থেকে 66 এর মধ্যে আর কারো কোনো অঙ্ক প্রবলেম আছে কিনা 50 থেকে 66 এর মধ্যে 50 থেকে 66 এর মধ্যে আর কারো কোনো অঙ্কে প্রবলেম আছে কিনা আচ্ছা ভাইয়া ফার্স্টে প্রবলেম হচ্ছিল বাট 65 নাম্বার দেখে ক্লিয়ার হয়েছে ও হ্যাঁ এই যে আমরা 56 করলাম না সেম ভাই এগুলোর মতোই এই 65 66 এগুলো সেম ও আচ্ছা সিদ্দিকা লিখেছো 64 ভাইয়া প্রবলেম 64 প্রবলেম তোমার না ও আচ্ছা এটা খুব সহজ ভাইয়া দেখো আমরা এখন 64 নাম্বারটা করব ওকে একজন স্টুডেন্ট 64 এর কথা বলেছে সাদিয়া সিদ্দিকা এই আইডি থেকে আমরা 64 দেখছি 60 ml একটু 64 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও 64 দেখো কি বলেছে 60 ml 0.5 মোল HCl এত ml এত মোল HCl এত ml 71 মিশিয়ে পানি যোগে দ্রবণের আয়তন 2.5 ml করা হলো ওই অ্যাসিড দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করো তোমরা ইউটিউব ক্লাসটা কি একটা জিনিস দেখেছো ভাইয়া সেইটা হলো যে আমরা ওই যে মিশ্রণের ঘনমাত্রা কি কোন সূত্র দিয়ে বের করেছিলাম মনে আছে মিশ্রণের ঘনমাত্রা এই যে Cv = C1V1 প্লাস C2V2 এখানে কয়টা অ্যাসিড আছে 64 এ তিনটা তাই না প্লাস C3V3 তাহলে সিটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারি C1 কত আছে ভাইয়া দেখো তো 60 ml 60 গুণ V1 কত 0.5 যোগ C2 কত আছে দেখো তো ভাইয়া 2 মোল আয়তন V2 কত 40 ml যোগ C3 কত আছে ভাইয়া 1 আয়তন কত আছে এখানে 20 আর পানি টানি সব যোগ করে ভি এর মান কত করেছে দেখো তো ভাই ভি এর মান হচ্ছে 250 এটাই কিন্তু অ্যান্সার এটাই অ্যান্সার দেখি একটু অ্যান্সারটা মিলে কিনা আমাদের 60 গুণ 0.5 যোগ 2 গুণ 40 যোগ 1 গুণ 20 25 অ্যান্সার এসে 0.52 কত আছে এখানে অ্যান্সার হ্যাঁ 0.52 ঠিক আছে 0.52 0.52 মোল অ্যান্সার হয়ে গেছে একটু বলো তো ভাই 64 বুঝতে পারলা কিনা সাদিয়া সিদ্দিকা হ্যাঁ হান্নান আশরাফি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো ফাইম রেজা 66 এর প্রবলেম হয়েছে না ফাইম রেজা ওকে তাহলে এই মানে 66 মানে তো 65 এও নিশ্চয়ই প্রবলেম হয়েছে আমি যেভাবে অঙ্ক করে দিয়েছি ইচ্ছা করলে এইভাবেও করতে পারো তোমরা তো জানো একটা অঙ্ক অনেক নিয়মে করা যায় অনেকভাবে করা যায় তো এটা যেহেতু করাই আছে এখানে সুতরাং এভাবে আমি আর করছি না এখন আমি তোমাদের একটু অন্যভাবে করাই অঙ্কটা কি ফাইন ঠিক আছে একটু অন্যভাবে করাই ভাই আমরা এখন অঙ্কটা যেহেতু এটা এখানে করাই আছে ওকে তো কি বলেছে 65 এ এত পার্সেন্ট সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে ফাইম কত বললা ভাই 66 বললা না 65 সাদিয়া সিদ্দিকা 64 দিলাম 66 ওকে দেখো এখানে তো কড়াই আছে একটা তাই না তো আমরা একটু অন্যভাবে করি এই সেলের বোতলের নিম্নোক্ত উপাত্তগুলো লেখার আছে শতকরা পরিমাণ এত আপেক্ষিক গুরুত্ব এত আসলে এই অঙ্কের ডাটা মিসিং আছে ভাই বুঝছো লিখতে হতো যে দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করো 66 নাম্বার অঙ্কে আসলে অঙ্কের ডাটাটা মিসিং হয়ে গেছে ভাই এটা দেওয়া আছে লিখতে হতো শেষে দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করো এখন কি পারবা ফাইম একটু বলো তো ভাই ফাইম একটু বলো দেখি যে যদি এবার প্রশ্নটা হয় যে মিশ্রণের ঘনমাত্রা মোলারিটিতে হ্যাঁ শ্রাবণী লিখেছো 65 এবং 66 এগুলো ইউটিউবে সুন্দরভাবে বুঝাইছে স্যার হ্যাঁ এটা ঠিক কিন্তু ভাই তোমরা একটু ইউটিউবে ক্লাসটা খুব গুরুত্ব দিয়ে যদি দেখো এগুলো সবগুলোই পারবা তাসনিম রিবা তোমাদেরকে বলছি 66 নাম্বার অঙ্কটা ভাষা হবে ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করো এভাবে লেখা থাকলে এখন অঙ্কটা পারা যাবে কিনা দেখো তো ভাই একটু হ্যাঁ ফাইন হবে ভাই থ্যাংক ইউ আচ্ছা সাদা এখন হবে হ্যাঁ ঠিক আছে ভাই ওইটা অ্যান্সারটা হবে জাস্ট মোলারিটিতে নির্ণয় করো
এখন আমরা চলে যাচ্ছি অম্লমিতি ক্ষারমিতির অঙ্কে। অম্লমিতি ক্ষারমিতি, ওকে, অম্লমিতি ক্ষারমিতির অঙ্কে যাচ্ছি আমরা। তো তোমরা 81 নাম্বার যে অঙ্কটা, আমার ধারণা সবাই পারছো তোমরা, কারণ এই অঙ্ক নিয়ে ব্যাপক আলোচনা করেছি আমরা ইউটিউবে। এই যে 81 ভাইয়া, এই অঙ্কটা নিয়ে আমরা ইউটিউবে ব্যাপক কথা বলেছি। এবং তোমরা যদি বিগত সালের প্রশ্ন দেখো, অবশ্যই দেখবা, তোমাদের বইয়ে দেখো ভাই দেওয়া আছে বিগত সালের প্রশ্ন। আমি একটু তোমাদের দেখাই। এই যে তোমরা দেখবা 80% অঙ্কই কিন্তু এই যে মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে। তোমরা এই যে সালের প্রশ্নগুলো অবশ্যই দেখবা তোমরা ভাই, একটু কষ্ট করে সালের প্রশ্নগুলো দেখবা, সেখানে দেখবা বেশিরভাগ অঙ্কই এসছে এই সূত্র থেকে, 81 নাম্বারটা, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি আসলে কেমন হবে। ঠিক আছে, অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 88 নাম্বার অঙ্কটা সলভ করব। 88। ও আচ্ছা, ফারহান লিখেছে অন্য নিয়মে করে দিলে ভালো হয়। ওই যে অন্য নিয়মে ভাই মানে ভাই 56 নাম্বার অঙ্কের মতো করে। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো একজন বলছে যেহেতু এই 67 নাম্বারে তো এখন আমরা যাইনি, একজন 67 নাম্বারের কথা লিখছ। 67 নাম্বারে তো ভাই এখনো আমরা যাইনি। ঠিক আছে, আমরা 67 নাম্বার যে অঙ্কটা আছে সেটা পিপিএম এককে প্রকাশ, আমরা পিপিএম এ তো ভাই যাইনি। ওকে, ওগুলো অন্য নিয়ম, আমি বুঝাবো, তারপর 67 নাম্বারটা করাবো আমি তোমাদের। আমরা এখনো ভাই ওটাতে যাইনি। ওকে, তো আমি 66 নাম্বার যেটাতে করাতে যাচ্ছিলাম ভাই, সেটা হলো 36.5% শতকরা আছে, বুঝছো? যেহেতু এখানে ঘনত্ব দেওয়া আছে, তার মানে বুঝে নিবা এখানে 36.5%, এটা কিন্তু ভাই W/W, ঘনত্ব দেওয়া আছে মানে বুঝে নিবা এত পার্সেন্ট। এই কথার অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রবণে 36.5 গ্রাম দ্রবীভূত আছে। ওকে, এখানে ব্র্যাকেটে বলেনি, যেহেতু ঘনত্ব দেওয়া আছে, এটা বুঝে নিতে হয় যে 100 গ্রাম দ্রবণের মধ্যে এত গ্রাম দ্রবীভূত আছে। তাহলে মোলারিটি যেহেতু বের করতে বলছে, আমি তোমাদের শিখিয়েছি সবার আগে সূত্র লিখবা W × 1000/mv। W কত দেওয়া আছে দেখো তো ভাই, এখানে এত পার্সেন্ট মানে 100 গ্রাম দ্রবণের মধ্যে এত গ্রাম দ্রব, তার মানে 36.5 ইন্টু সূত্রের 1000। আণবিক ভর জানি আমরা এই সেলের 36.5। এইবার আয়তনটা দেওয়া নাই অঙ্কে, তাই না? তো আয়তন দেওয়া নাই, তো কি হয়েছে ভাই? এই ফোনে অটো ফোকাস খুব ডিস্টার্ব করছে না? তো আয়তন দেওয়া নাই, তো ভাই কি হয়েছে? আমার তো ঘনত্ব দেওয়া আছে, আমার ঘনত্ব দেওয়া আছে অঙ্কে কত? ওই আপেক্ষিক গুরুত্ব মানে তো ঘনত্ব 1.1854। আর কি দেওয়া আছে? ভর 100। তাহলে ঘনত্ব থেকে আয়তনটা বের করতে পারি না আমরা? V সমান W/D। W কত আছে? ভর যেটা এত পার্সেন্ট, 36.5 বাই ঘনত্ব কত দেওয়া আছে? 1.1854 ইজিক্যাল টু কত আসতেছে দেখি আমরা একটু। তাহলে এখানে আয়তন এসছে আমাদের 30.8 কত আসতেছে অ্যান্সার? তাহলে দেখি একটু। এর কত এসছে ভাই? ভুল করলাম বোধহয়, না? ও সরি ভুল হয়েছে এখানে, তাই তো বলি, কারণ হচ্ছে দ্রবণের ভর লাগবে তো আমার। দ্রবণের ভর কত? 100 গ্রাম দ্রবণের মধ্যে এত, মানে 100 হবে এখানে। তাহলে কত আসতেছে এখানে? তাই তো বলি, মিলে না কেন অ্যান্সার? 100 ভাগ 1.1854 ইজিক্যাল টু তাহলে 84.36 তাহলে এটাই অ্যান্সার। 11.8 এটা অ্যান্সার। এভাবে করা যায় অঙ্কটা, এটা অ্যান্সার। এইভাবে অঙ্কটা করা যায় ভাই।
কি ঠিক আছে, যে আমাদের অঙ্কে বলেছে শতকরা এত, যেহেতু ঘনত্ব দেওয়া আছে তাহলে আমরা অবশ্যই বুঝে নেব এটা W/W। খেয়াল করবো আমি তোমাদের ইউটিউব ক্লাস এটা বলে দিয়েছি, মানে 100 গ্রাম দ্রবণের মধ্যে আছে এত গ্রাম দ্রব্য, তাহলে দ্রব্যের ভর কত W 36.5, সূত্রের 1000, আণবিক ভর কত এই সেলের 36.5, আয়তন দরকার আমার, তাহলে আয়তন সমান কি বানিয়ে আমরা W/D, W কত দ্রবণের ভর, দ্রবণ কত 100, আর ঘনত্ব তো দেওয়া আছে অঙ্কে আপেক্ষিক গুরুত্ব এইটা, তাহলে আয়তন পেয়ে গেলাম, এই আয়তনটা বসালেই অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। তোমরা কি সবাই এইভাবে অঙ্কটা বুঝতে পেরেছো ভাই? আমাকে একটু কমেন্টে জানাও যে অঙ্কটা যেভাবে তোমাদের করে দেওয়া আছে বইয়ে, স্যার আমি যেভাবে এইমাত্র দেখালাম সেইভাবে তোমরা বুঝতে পেরেছো কিনা। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো, এটা না বুঝতে পারলে কমেন্টে জানাও আমাকে। ওকে, ওকে সবাই লিখছো জি ভাইয়া, জি ভাইয়া বুঝেছি, অল ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি 88 নাম্বার অঙ্কে, অম্লমিতি ক্ষারমিতি। তোমাদের নিশ্চয়ই মনে আছে অম্লমিতি ক্ষারমিতি জিনিসটা কি, আমি কি বলেছিলাম? অম্লমিতি ক্ষারমিতি যে প্রমাণ দ্রবণ দ্বারা যদি আমরা মানে অ্যাসিড যদি প্রমাণ দ্রবণ হয় তাহলে তার দ্বারা ক্ষারের ঘনমাত্রা নির্ণয়কে বলি আমরা ক্ষারমিতি, আর ক্ষার যদি প্রমাণ দ্রবণ হয় তার দ্বারা অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়কে বলি আমরা অম্লমিতি, তাই না? তো সেই সংক্রান্ত একটা অঙ্ক হচ্ছে 88 নাম্বার অঙ্ক। আমি আবারও বলছি, একটা অঙ্ক বিভিন্নভাবে করা যায়, সবগুলোই সঠিক, এবং বর্তমানে অনেক সময় তোমাদের কলেজের টিচাররা দেখবা, ম্যাক্সিমাম কলেজের টিচাররাই তোমাদের একাডেমিকে যখন পড়ান ক্লাসে হাজারি স্যার এবং কবির স্যারের নিয়মটাই প্রিফার করেন, এই কারণে যে হাজারি স্যারের কবির স্যারের বইটা অনেক পুরাতন, তো তাদের সবারই ওই বই থেকে পড়া আছে। বাট নতুন বইগুলোতে দেখবা তোমরা এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর নিয়ম অঙ্কগুলো করা আছে। আমাদের কাছে যে নিয়মটা সবচেয়ে সহজ মনে হবে আমরা সেই নিয়মে অঙ্কগুলো করব। ওকে, তোমরা হয়তো বলবা তাহলে ফাইনাল পরীক্ষায় যদি ওই স্যার খাতা দেখেন, কোনো অসুবিধা নাই। খাতা যখন দেওয়া হয় টিচারদেরকে বোর্ড থেকে ব্রিফ করা হয় যে একটা অঙ্ক স্টুডেন্টরা বিভিন্ন নিয়মে করতে পারে, যেভাবে অঙ্ক করুক না কেন তাদের নিয়ম এবং উত্তর যদি ঠিক থাকে আপনার নম্বর দিতে বাধ্য, ওকে নাম্বার দিবে। এবং এভাবেই অঙ্ক করে কিন্তু আমার অনেক স্টুডেন্ট কেমিস্ট্রিতে 100% নম্বরও পেয়েছে। এরকম অনেক উদাহরণ আছে যারা কেমিস্ট্রিতে ফাইনাল পরীক্ষাতে 100% অঙ্ক নাম্বার পেয়েছে। ভাই আমরা এখন দেখব 88 নাম্বার অঙ্কটা। আগে খুব সহজ করে আমরা অঙ্কটা দেখি, ওকে, তারপর তোমাদের মত আবার বড় করেও করব। আমরা আগে সহজ করে দেখি 88 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। আচ্ছা একজন অ্যান্সার লিখছো না, আচ্ছা থ্যাংক ইউ। দেখো যে 12 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl অ্যাসিডে দ্রবীভূত করলে যে পরিমাণ কার্বন অক্সাইড গ্যাস নির্গত হয়, একে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে 650 ml কস্টিক সোডা দ্রবণের প্রয়োজন হয়। ক্ষার দ্রবণের ঘনমাত্রা মোলারিতে নির্ণয় করো, অর্থাৎ ওই যে 650 ml কস্টিক সোডা দ্রবণ প্রয়োজন হয় বলেছে, ওই কস্টিক সোডা দ্রবণের ঘনমাত্রা আমাদেরকে মোলারিতে বের করতে বলেছে। ওকে, আমরা প্রথমে খুব সহজ করে বের করতে পারি অঙ্কটা। কিভাবে? আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি না ভাইয়া? দেখো তো যে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত বলো তো? 1। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1। তোমরা বুঝতেই পারছো সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে একটা মাত্র ওয়েস আছে, অতএব এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে 1 যদি হয় তাহলে W/M এটা কার? সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট, ইকুয়াল দিলেও কোনো অসুবিধা নাই এগুলোতে। ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? 2 W/M, এটা কার? ক্যালসিয়াম কার্বনেটের। ওই যে আমরা মনে আছে একদিকে অ্যাসিড একদিকে ক্ষার, ঠিক ওরকমই আর কি। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার, ক্যালসিয়াম কার্বনেটও ক্ষার, কিন্তু আমরা কি লিখতে পারি এখানে? সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা যেহেতু কিভাবে বলো তো 1, W/M মানে মোল সংখ্যা, ইজিক্যাল টু ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? 2, তাহলে W/M ওর মোল সংখ্যা। এখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভরটা আমাদেরকে বের করতে হবে, W বাই আণবিক ভর কত? 40,
ইজ ইকুইভ্যালেন্ট 2 গুণ সোডিয়াম কার্বন ক্যালসিয়াম কার্বনেটের ভর কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বলেছে 12 গ্রাম, তাহলে 12 বাই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত 100। তাহলে খুব সহজেই আমাদের এখানে ডাব্লুটা বের হয়ে আসবে। তাহলে ডাব্লু কত হচ্ছে দেখি আমরা একটু, 40 গুণ 2 গুণ 12 তাই না, ভাগ 100 ইজ ইকাল টু 9.6 গ্রাম। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভরটা কিন্তু ভাই পেয়ে গেছি। আমরা এখন খুব সহজেই সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি বের করে ফেলতে পারবো। এই যে সি ইজ ইকাল টু ডাব্লু ইন্টু 1000 বা এমভি। ডাব্লু কত পেলাম ভাই বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর 9.6, সূত্রের 1000, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত 40, আর আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন অঙ্কে কত বলেছে 650। এই যে 650 বসাই দিলাম, যেটা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার। ওকে, কত আসে একটু দেখে নিই আমরা। 9.6 ইন্টু 1000 ভাগ 40 ভাগ 650.37 কত আছে অ্যান্সার ভাই, আমরা একটু বইয়ে দেখে নিই। হ্যাঁ 0.37 ঠিকই আছে অ্যান্সার, 0.37 এত মোল 0.37। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই এই অঙ্কটা তোমরা বুঝতে পারলা কিনা, প্লিজ একটু কমেন্টে জানাও। আমি আরও অন্যনির্ভর করে দিচ্ছি, টেনশন নাই। আমি আগে তোমাদের খুব সহজ করে করালাম এটা, যে সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 1, এর আমরা কি জানি তোমরা অবশ্যই, আমি তোমাদের বলেছিলাম কিন্তু যে ইউটিউবে যে ক্লাসটা ভাই দেওয়া আছে একটু ভালো করে করবা। সেখানে বলেছিলাম যে আমরা এন সমান কি জানি ভাই, আমরা এন সমান জানি সিভি, আবার এন সমান জানি ডাব্লু বাই এম, তাই না? তো আমার যদি আয়তন ঘনমাত্রা দরকার হয় তাহলে সিবি, ভর দরকার হলে ডাব্লু বাই এম। আমার এখানে দুটারই ভর দরকার, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর চেয়েছে ডাব্লু বাই এম তুল্য সংখ্যা 1, ক্যালসিয়াম কার্বনেটেরও ভর দেওয়া আছে ডাব্লু বাই এম তুল্য সংখ্যা 2, এটা অঙ্কে দেওয়া আছে 12 তুল্য সংখ্যা 2, আণবিক ভর ক্যালসিয়াম কার্বনেটের 100, ডাব্লু বের করতে হবে 40 সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, ডাব্লু পেয়ে গেলাম। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর পেয়ে গেছি, আমরা মোলারিটি বের করতে পারবো না, ডাব্লু 9.6, সূত্রের 1000, আণবিক ভর জানি 40, আর আয়তন হচ্ছে 650। তোমরা এখন আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও। এখন আচ্ছা, তাহমিদুল ইসলাম অমি আরেকবার রিভিউ করলে ভালো হতো। আচ্ছা আমি আরেকবার রিভিউ করলাম, এখন দেখো তো ভাই বুঝতে পেরেছো কিনা অমি, একটু জানাও ভাই। আমরা অন্য নিয়মে অঙ্কটা করবো এখন, জাস্ট এইটা একটু বলো আমাকে তোমরা এটা বুঝতে পারলা কিনা। খুব ইজি না, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করতে বলেছে, ক্যালসিয়াম কার্বনের ভরটা দেওয়া আছে, তাই না? এই দেখো সূত্র দিয়ে করে ফেললেই অঙ্কটা হয়ে যায়। অমি একটু জানাও ভাইয়া তুমি। তাহমিদুল ইসলাম অমি, তোমার জন্য ওয়েট করছি ভাইয়া, তুমি একটু কমেন্টে জানালে আমরা সামনে যাব। আর মেহেদি বোধহয় অঙ্কগুলো বলেছ, মেহেদি কি বুঝেন? তাহমিদুল ইসলাম অমি বলেছে ক্লিয়ার। মেহেদি আসো ক্লাসে এখন? মেহেদি তুমি তো অঙ্কগুলো বলেছিলা, এখন দেখো তো বুঝতে পেরেছো কিনা। এবারে অঙ্কটা আমরা আরো বড় করে করতে পারি, একটু দেখি। যত বেশি নিয়ম দেখবা তোমার জন্য তত ইজি হবে। ওকে, ওকে মেহেদি বুঝেছো, থ্যাংক ইউ। আর কিভাবে করতে পারি দেখো, যে 88 গ্রাম অঙ্কে কি বলেছে, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে বা আমি অঙ্ক আপলোড করেছি, সেখানে কি বলেছে বলো তো? যে 88 গ্রাম 88 নাম্বার 12 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl অ্যাসিডে দ্রবীভূত করলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আগে আমরা দেখি যে 88 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এ দ্রবীভূত করলে কতটুকু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট HCl, তাই তো
ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি সমতা করতে হবে অবশ্যই। তাহলে এর ভর কত ভাইয়া দেখো তো, 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড কত মোল, 1 মোল, মানে 44 গ্রাম। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই না? ওকে, আর অঙ্কে দেওয়া আছে কত আমার, 12 গ্রাম। তাহলে 12 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট তাহলে কত হবে, 44 গুণ 12 বাই 100। 44 গুণ 12 ভাগ 100, 5.28 এত গ্রাম। তার মানে 12 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এই যে 5.28 গ্রাম। ঠিক আছে, 12 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে 5.28 গ্রাম। এবার অঙ্কে কি বলেছে, এই যে 5.28 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, এটাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে 650 ml কষ্টেশ্বর দ্রবণের প্রয়োজন হলে ওই যে সোডিয়াম হাইড্রক্সাইডের মোলারিটি কত, আমরা দেখি এত গ্রাম কার্বন ডাই অক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু সোডিয়াম হাইড্রক্সাইড লাগে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, তাই না? সোডিয়াম কার্বনেট প্লাস পানি সমতা করতে গেলে এখানে 2 দিতে হবে, তাই তো? তাহলে দেখো তো এর ভর কত, 44, আর এটা কত, 40, 2 গুণ, তার মানে কি 80। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট 80 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড, তাই না? যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে আমার সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে 80 গ্রাম। আর কতটুকু কার্বন ডাই অক্সাইডের কথা বলা হয়েছে এখানে, 5.28 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট কত হবে, 80 গুণ 5.28 বাই 44 কত আসলো, 80 গুণ 5.28 ভাগ 44, ওই যে 9.6 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। তো এখন তো মোলারিটি নিশ্চয়ই বের করতে পারবো আমরা। ওই যে ডাব্লু মানে 9.6, সূত্রের 1000, আণবিক ভর কত সোডিয়াম হাইড্রক্সাইডের 40, আর আয়তন তো 650 দেওয়া আছে, অ্যান্সার চলে আসবে। এইভাবে অঙ্কটা করা যায়, এইভাবেও করা যায়। তোমরা আমাকে বলো, এই পরে ওই একই অঙ্ক করছি কিন্তু ভাই আমরা, এই পরের নিয়মটা তোমরা বুঝতে পারলা কেন একটু বলো আমাকে, পরের নিয়মটা বুঝতে পারলা কিনা? যে কি বলেছে, 12 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে সম্পূর্ণরূপে 12 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পেলাম 5.28 গ্রাম। তো এই 5.28 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করি তাহলে কতটুকু সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে সেটা আমরা বের করলাম, যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, সেটাকে সোডিয়াম কার্বনেট করতে কতটুকু লাগছে, 80 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে 5.28 গ্রাম থেকে কত, মানে 5.28 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে সোডিয়াম হাইড্রক্সাইডে পরিণত করতে কতটুকু সোডিয়াম হাইড্রক্সাইড, এতটুকু। এবার এটাকে আমরা ওই যে মোলারিতে প্রকাশ করলাম, W×1000/mv। একটু বলো তো ভাইয়া তোমরা কোনটা, একটু আমাকে বলো কোনটা বেশি ভালো লাগলো তোমাদের, মানে কোনটা মনে হচ্ছে পরীক্ষা অ্যাপ্লাই করবা, মানে কোন নিয়মটা সহজ লাগলো আর কি, বলবা আগেরটা না পরেরটা, একটু জানাও দেখি। আচ্ছা, একবার কলেজে দিয়েছিল, ভুল করেছে, থ্যাংক ইউ জান্নাতুল, ফারহানা, আসাদুল, বিদিশা, নাফিজা।
আরে অঙ্ক করবা, অঙ্কে প্রবলেম হবে, তোমরা আবার আমাকে কমেন্টে জানাবা, আমি আবার বুঝাবো বা গ্রুপে আপলোড করবো অঙ্ক, আমি সলভ করে গ্রুপে আপলোড দিব, অথবা আবার নতুন করে বুঝাবো। টেনশন নাই তো ভাইয়া, তোমাদের বোঝানোর জন্য দায়িত্ব আমার, ঠিক আছে, বোঝা দায়িত্ব তোমার। আচ্ছা ভালো, আগেরটা ভাই, প্রথমটা ভাই আমি জানি তোমাদের প্রথমটাই ভালো লাগবে। আচ্ছা সাদিয়া লিখছো সেকেন্ডটা, ওকে, আগেরটাই সহজ, যেইটা ভালো লাগে দুটাই ঠিক, ওকে, তোমাদের যেটা ভালো লাগে সেইটাই করবা। 89 নাম্বার অঙ্কটা এখন আমরা সলভ করব। 89, তোমরা অনেক পোলাপান এই অঙ্কটার কথা বলেছ, এখানে ভুল করার একটা নিশ্চয়ই কারণ আছে, আমি তোমাদের বলছি সেই কারণটা আসলে কি ভাই। সেটা হলো আচ্ছা জাফরিন হাসান লিখছে দুটাই ভালো লাগছে, থ্যাংক ইউ, আসলে দুটাই ভালো, যেভাবে চিন্তা করো। ওই যে একটা কথা বলি না তোমাদের আমি, যে সফলতার অনেক পথ হয়, কেন্দ্রীয় বিন্দুতে একটাই, যেই পথেই তুমি যাও না কেন একই জায়গায় পৌঁছাবা। একটা কথা হচ্ছে, তোমরা আমাকে বলো তো ভাই একটু, 5 গ্রাম ভেজাল যুক্ত আর হলো ভেজাল যুক্ত 5 গ্রাম, দুটা এক জিনিস না আলাদা? 5 গ্রাম ভেজাল যুক্ত আর ভেজাল যুক্ত 5 গ্রাম, দুইটা এক জিনিস নাকি আলাদা? আমাকে একটু বলো তোমরা, 5 গ্রাম ভেজাল যুক্ত এবং ভেজাল যুক্ত 5 গ্রাম, দুইটা এক জিনিস নাকি আলাদা? আচ্ছা সাবিয়া রাহান লিখছো আলাদা, তাইবা ইসলাম আলাদা। আচ্ছা মুরাদ মেহফুজ এক, জামাল উদ্দিন লিখছো সেকেন্ডটা বুঝে করা যাচ্ছে ধাপে ধাপে, আচ্ছা ঠিক আছে, আলাদা 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 আলাদা, থ্যাংক ইউ, দুইটা আলাদা জিনিস ভাই। 5 গ্রাম ভেজাল যুক্ত, তার মানে 5 গ্রাম ভেজাল যুক্ত মানে এটা একবারে পিওর ভেজাল, মানে ভেজালের পরিমাণটাই হচ্ছে 5 গ্রাম, আর ভেজাল যুক্ত 5 গ্রাম মানে মোট 5 গ্রাম ছিল, এর মধ্যে কিছু ভেজালও ছিল। কথা ক্লিয়ার নাকি কথার মধ্যে কোনো ভেজাল আছে? আমাকে তোমরা বলো আমার এই কথাটার অর্থ বুঝতে পেরেছো কিনা। 5 গ্রাম ভেজাল যুক্ত তার মানে একদম পিওর ভেজাল হচ্ছে 5 গ্রাম, মানে কোনো ভেজাল ছাড়া আর কিছু নাই। আর ভেজাল যুক্ত 5 গ্রাম মানে 5 গ্রাম কোনো পদার্থ আছে, তার মধ্যে ভেজালও আছে, কতটুকু ভেজাল সেটা আমরা জানি না। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও আমার এই কথাটা বুঝতে পেরেছো না কথার মধ্যে কোনো ভেজাল আছে। জি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ, তোমরা অনেকে উত্তর লিখে দিয়েছো। আচ্ছা নাফিজা রিদা লিখছো ভাইয়া দেখো 5 গ্রাম ভেজাল যুক্ত মানে ভেজালের পরিমাণ হচ্ছে 5, মানে আমাদের যে পদার্থটা আছে তার মধ্যে ভেজাল 5 গ্রাম, আর ভেজাল যুক্ত 5 গ্রাম তার মানে মোট পরিমাণ হচ্ছে 5, তার মধ্যে কিছু ভেজাল আছে, কতটুকু আমরা জানি না। মেহেদি অল ক্লিয়ার, থ্যাংক ইউ। হাসিবুল, আচ্ছা ভেজালে কোনো ভেজাল নাই। আচ্ছা একজন লিখলে, আরেকবার কে লিখলা ভাই একটু দেখো তো। আচ্ছা নাফিজা রিদা একটু বলো তো ভাই বুঝতে পারলা কিনা। আচ্ছা একটু রিদা বলো তো ভাই বুঝতে পেরেছো কিনা, তোমার জন্য ওয়েট করছি আমি। আচ্ছা ক্লিয়ার লিখেছো, ওকে, তাহলে অঙ্কটা আমরা শুরু করতে পারি। দেখো কি বলেছে এই অঙ্কে, কি বলেছে একটু দেখে নিই অঙ্কটা আমরা। .89 গ্রাম ভেজাল যুক্ত, তাহলে তোমরা আমাকে একটু বলো যে 0.89 গ্রাম এটা মোট পরিমাণ না ভেজালের পরিমাণ? হান্নান আশরাফি থ্যাংক ইউ ভাইয়া, তোমারটা দেখেছি আমি। তিলের তোমা পাল, আচ্ছা বলো তো ভাইয়া 0.89 গ্রাম ভেজাল যুক্ত এটা কি মোট পরিমাণ না ভেজালের পরিমাণ? বলো তোমরা আমাকে। 0.89 গ্রাম
এইটা কি মোট পরিমাণ দেওয়া আছে অঙ্কে নাকি ভেজালের পরিমাণ? সাদিয়া সিদ্দিকা মোট ভেজাল, হ্যাঁ মানে এটা পিওর ভেজাল আর কি। সাদিয়া সিদ্দিকা এটা ভেজালের পরিমাণ দেওয়া আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভেজালের পরিমাণ, তাইবা ইসলাম থ্যাংক ইউ। মেহেদি হাসান ভেজালের পরিমাণ, থ্যাংক ইউ। মেহেদির আমি বেশি বেশি কমেন্ট চাই, কারণ মেহেদির অঙ্কগুলোর প্রবলেম বেশি বলেছ। সাদমান ভেজাল, সাবিয়া ভেজাল, আসাদুল মোট ভেজাল, হ্যাঁ মানে ভেজাল আর কি, ভেজালের পরিমাণ, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছ এটা ভেজালের পরিমাণ। আবার সোডিয়াম কার্বনেট ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। আচ্ছা কি অদ্ভুত লাগছে না তোমার কাছে? ভেজালই দেওয়া আছে, আবার ভেজালের শতকরা পরিমাণই তোমাকে বের করতে বলেছে, তাই না? একটু অদ্ভুত মনে হচ্ছে। আসলে এইটা হলো ভেজাল, আর শতকরা বের করতে বলেছে মানে কি? শতকরা বের করতে বলেছে মানে ভেজাল যেটা দেওয়া আছে তার পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক কি না? ভেজাল দেওয়া আছে তার মানে ওই ভেজালের পরিমাণটাকে আমাদের কি করতে হবে? মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। এখন মোট কই পাবো আমরা? তাহলে মোট ইজিক্যাল টু, মোট পরিমাণ মানে কি বলতো? মোট পরিমাণ ভেজাল, আমার হাতের লেখা তো আবার সেই মাপের, ভেজাল প্লাস বিশুদ্ধ, ভেজাল প্লাস বিশুদ্ধ, ঠিক কিনা? মোট পরিমাণ ইজিক্যাল টু ভেজাল প্লাস বিশুদ্ধ। তাহলে আমাদের ভেজালের পরিমাণ তো দেওয়াই আছে 0.89, এর পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। মোট মানে ভেজাল প্লাস বিশুদ্ধ, ভেজাল তো দেওয়াই আছে 0.89, এই বিশুদ্ধর পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। এখন বলো এটা তোমরা বুঝতে পারলা কি না? যে ভেজালের শতকরা যেহেতু চেয়েছে, শতকরা চেয়েছে মানে কি? যার শতকরা চাই আমরা খুব ভালো করে জানি, তার পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে ভেজালের পরিমাণকে আমরা মোট, মোট মানে কি? ভেজাল প্লাস বিশুদ্ধ, ভেজাল তো আছে আমাদের, এখন বিশুদ্ধটা আমরা বের করব অঙ্কের ডাটা থেকে। অঙ্কের ডাটা কি বলেছে? যে এত গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম কার্বনের একটি নমুনাকে পানিতে দ্রবীভূত করে তার আয়তন 250 সেন্টিমিটার কিউব করা হলো। এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউবকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এত মাত্রার HCl প্রয়োজন হলে সোডিয়াম কার্বনেট, তাহলে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের পরিমাণ আমার দরকার, তাই তো? তাহলে আমরা কি জানি? ওটা থাকে এখানে। তাহলে সোডিয়াম কার্বনেটের পরিমাণ আমাকে বের করতে হবে ডাব্লু। সোডিয়াম কার্বনের তুল্য সংখ্যা, আমি একবারে কি সূত্র না লিখে একবারে ডাটা লিখে দিলাম, তোমরা ফ্রেশ করে যখন করবে তখন সূত্র সহ তুলে নিও। তুল্য সংখ্যা হলো 2, তাহলে ডাব্লু বাই এম, এম আণবিক ভর সোডিয়াম কার্বনেটের কত? 106, ওকে, ইজ ইকুইভ্যালেন্ট কার পরিমাণ? HCl, HCl এর ঘনমাত্রা কত? 1/10 মানে 0.1, HCl এর তুল্য সংখ্যা তো 1 ইন্টু আয়তন কত দেওয়া আছে? 22.05। তোমরা ইউটিউব ক্লাসে নিশ্চয়ই এটা দেখেছো যে একই সমীকরণে যদি আমরা ডাব্লু বাই এম আর সিভি একসাথে ব্যবহার করি, এটা ডাব্লু বাই এম, এটা কিন্তু সিভি, তুল্য সংখ্যা একই জন্য লিখিনি আমি। তাহলে আয়তনকে লিটার করতে হবে, ইন্টু 10⁻³ আয়তনকে লিটার করলাম। তাহলে ডাব্লু কত হচ্ছে দেখিতে ভাই আমরা একটু, ডাব্লু কত হচ্ছে? সোডিয়াম কার্বনের ভর বা আণবিক ভর তুল্য সংখ্যা 2 ইজিক্যাল টু HCl এর তুল্য সংখ্যা 1, তাই লিখতে হয়নি। ঘনমাত্রা দেওয়া আছে 0.1, আয়তন দেওয়া আছে 22.05, আয়তনকে লিটার করলাম কারণ ডাব্লু বাই এম ব্যবহার করা হয়েছে। তাহলে ডাব্লু হচ্ছে 106 গুণ 0.1 গুণ 22.05 10⁻³ ভাগ 2, তাই তো? তাহলে আমাদের এখানে মান এসছে ডাব্লু 0.117 এত গ্রাম। তো অনেক স্টুডেন্ট মনে করে কি জানো, এটাই বোধহয় বিশুদ্ধ পরিমাণ। অনেকেই মনে করে এটা বোধহয় বিশুদ্ধ পরিমাণ, এটা কিন্তু বিশুদ্ধ পরিমাণ ভাই নয়। কারণ আমাদের সোডিয়াম কার্বনেটের, এই দেখো অঙ্কে কি বলেছে খেয়াল করো, সোডিয়াম কার্বনেটকে 250 ml দ্রবণ তৈরি করা হয়েছে, আর ট্রাইট্রেশনে ব্যবহার করা হয়েছে 25 সেন্টিমিটার কিউব। তার মানে আমার এই ভরটা কিন্তু 25 সেন্টিমিটার কিউবে, অর্থাৎ 25 সেন্টিমিটার কিউব দ্রবণের ভর।
দ্রবণের দ্রবণের ভর ঠিক না আসলে, দ্রবণে যে দ্রবীভূত দ্রব্য, হ্যাঁ বুঝলে লিখলেই হলো। 0.117 গ্রাম, আর অঙ্কে আছে কত 250 সেন্টিমিটার কিউব, তাহলে কত হবে 1.17 গ্রাম। এইটা হলো বিশুদ্ধ পরিমাণ 1.17, বসাই দিলে এটাই অ্যান্সার। দেখি অ্যান্সারটা মিলে কিনা। অঙ্কটা বুঝতে না পারলে টেনশন নাই, আবার রিভিউ করব আমি, কিন্তু খুব সহজ। আমরা একটু দেখে নিই অ্যান্সারটা মিলে কিনা। ও সরি, এর এত গুণ 100 শতকরা না, ওর মোট পরিমাণ ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, গুণ 100, 43.2 কত আছে অ্যান্সার? মিলে গেছে 43.2%। শতকরা বের করার নিয়ম হচ্ছে যার শতকরা বের করব তার পরিমাণকে মোট পরিমাণ ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। আমি আচ্ছা সেন্টিমিটার মানে এমএল না ভাই? হ্যাঁ ভাইয়া, আমি জিজ্ঞেস করছো, সেন্টিমিটার কিউব মানেই এমএল, একই জিনিস। তো আমি অঙ্কটা আবার রিভিউ করছি ভাই। আমাদের অঙ্কে দেওয়া আছে 0.89 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেটে ভেজালের শতকরা পরিমাণ বের করো। তাহলে যার শতকরা বের করতে চাইবো তার পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়। মোট মানে কি? ভেজাল প্লাস বিশুদ্ধ। ভেজাল তো দেওয়া আছে 0.89 গ্রাম, বিশুদ্ধ আমাদের বের করতে হবে। কিভাবে বের করলাম? ওই যে 250 সেন্টিমিটার কিউব সোডিয়াম কার্বনেট ছিল, সেখান থেকে 25 সেন্টিমিটার কিউব ট্রাইট্রেশন করা হয়েছে, যাকে ট্রাইট্রেশন করতে আমার এই সেল লাগছে এত ঘনমাত্রার এত এমএল। তাহলে আমার যেহেতু ভর চাইছে তাই আমি W/M লিখলাম। W সোডিয়াম কার্বনেটের ভর আমাকে বের করতে হবে, আর এমটা হলো আণবিক ভর। তুল্য সংখ্যা 2 ইজিক্যাল টু CV, যেহেতু এর আয়তন ঘনমাত্রা দেওয়া আছে। যদি ভর দেওয়া থাকতো তাহলে W/M লিখতাম। তাহলে অবশ্যই আয়তনকে লিটার করতে হবে, যেহেতু W/M আছে, আমরা W পেয়ে গেলাম এইটা। যেহেতু আমরা সোডিয়াম কার্বনেটের দ্রবণের 25 সেন্টিমিটার কিউব নিয়ে কাজ করছি, তাই এই ভরটা কিন্তু 25 সেন্টিমিটার কিউবের। কিন্তু আমি যে 0.89 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করেছিলাম কতটুকু দ্রবণে? 250-তে। তাহলে 250-তে সোডিয়াম কার্বনেট কতটুকু? 1.17। তার মানে এটা হলো বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট ভেজাল। তাহলে ওর পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেছি, শতকরা পেয়ে গেছি। আমাকে তোমরা একটু কমেন্টে জানাও তোমরা বুঝতে পারলা কি না। আচ্ছা কি লিখছো ভাই? আয়েশা সিদ্দিকা। আমি তো আরেকবার বললাম ভাই, এখন বলো তো ভাই আয়েশা সিদ্দিকা বুঝতে পেরেছো কিনা ভাইয়া? না পারলে বলো, আমি আবার বুঝাবো, টেনশন নাই। আচ্ছা শ্রাবণী, তোমার 43.8 কেমনে আসলো? আমি তো ক্যালকুলেটর চেপেই দেখলাম 43.2 এসছে। আচ্ছা আমাকে একটু জানাও আয়েশা সিদ্দিকা, একটু জানাও তো ভাই বুঝতে পারলা কিনা। মেহেদি হাসান বুঝেছো, থ্যাংক ইউ। ফারহানা পারভিন আইডি থেকে ক্লিয়ার। কল্পনা আজাদ বুঝেছি। শ্রাবণী ক্লিয়ার। আচ্ছা আমি এর কমেন্ট আশা করছি। এই যে একজন বললো, আরেকবার বলেন ভাইয়া। আয়েশা সিদ্দিকা একটু বলো তো ভাই বুঝতে পেরেছো কিনা। হান্নান জি ভাইয়া। সাবিয়া রাহান বুঝেছি। তাহমিদুল আমি ক্লিয়ার ভাইয়া। ভেজাল এত গ্রাম থাকলে তা কি হতো? ভেজাল যুক্ত এত গ্রাম থাকলে মানে ওটা মোট পরিমাণ হতো, তাহলে তো এইভাবে অঙ্কটা হতো না, আসলে এত মানও আসতো না। ঠিক আছে, মান তখন আলাদা হয়ে যেত। ভেজাল যুক্ত এত গ্রাম তার মানে, আচ্ছা আমি বলতেছি, দাঁড়াও ওটা বুঝাই দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা বুঝতে পেরেছো না? শোনো, যদি বলতো, মনে করো বললো যে ভেজাল যুক্ত, ধরো ভেজাল যুক্ত, তাহলে এত গ্রাম বলতো, মোট বলতো, তাহলে এটা তুমি বিশুদ্ধ পেয়ে যেতা। ওখান থেকে ভেজাল বিশুদ্ধ পেয়ে গেলা, তাহলে মোট পরিমাণ, ধরো তোমার মোট পরিমাণ তাহলে কত বলতো অঙ্কে জানো? 0.89 যোগ 1.17 ইজিক্যাল টু, এটা বলতো 2.06 গ্রাম, মানে ভেজালযুক্ত 2.06 গ্রামকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এই সেই মানগুলো বলতো। তখন তুমি ডাব্লুর মান এটা পেয়ে যেতা। তখন কি করতে হতো? মোট পরিমাণ থেকে বিশুদ্ধর পরিমাণটা বাদ দিলে ভেজালটা পেয়ে যেতাম। তখন আবার ওভাবেই ভেজালের পরিমাণকে মোট পরিমাণ ভাগ করে 100 দিয়ে গুণ করতে হতো। এমনকি অনেক সময় বলে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ বের করো, তখন আবার এর পরিমাণকে মোট পরিমাণ ভাগ করে 100 দিয়ে গুণ করতে হতো। আচ্ছা এটা কে জিজ্ঞেস করলো আমাকে? হৃদা। এখন কি বুঝতে পারছো ভাই? যদি এভাবে থাকতো তাহলে কি ঘটনা ঘটতো? ওকে, 92 নম্বর অঙ্কটা করবো আমরা এখন। 92 নাম্বারটা
হ্যাঁ 90 নাম্বারটা সেম ভাইয়া, সেম করে দিয়েছি আমি, দেখো এখানে 90 নাম্বারটা একদম সেম, ওটা আমি করে দিয়েছি। আরে করো না রুমে, আবার না পারলে সমস্যা কি? এটা আদির 8 খাতায় অঙ্কগুলো করছি তো ভাইয়া, ওরা 8 পেজে ওই ক্রিকেটের ছবিগুলো এঁকে, স্যার ক্রিকেট তো আর ধ্যান জ্ঞান। ওকে, তোমরা আরো বহু ধরনের অঙ্ক বিভিন্ন জায়গায় পাবা, তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো, টেনশন নাই। 92 নাম্বার অঙ্ক, তাই না? কি বলেছে? এত মোল HCl দ্রবণ এবং এত মোল নাইট্রিকের দ্রবণ কি অনুপাতে মিশ্রিত করলে ওই মিশ্রণের ঘনমাত্রা এত হবে? দেখো খুব সহজ সূত্র, মিশ্রণের ঘনমাত্রা বলেছে, তাই না? তাহলে কি জানি আমরা? CV = C1V1 + C2V2, কি ঠিক আছে? তো মিশ্রণের ঘনমাত্রা কত দেওয়া আছে? C এর মান 0.32, আর ভি মানে কি ভাই দেখো তো? V1 + V2, ভি মানে কি? মিশ্রণের আয়তন, V1 + V2 = C1 কত আছে ভাই এখানে? C1.25 × V1 প্লাস C2 কত আছে ভাইয়া? 0.4 × V2। এখন তোমরা ক্যালকুলেশন করে V1/V2 বের করতে পারবা না? আমার বিশ্বাস তোমরা এখন পারবা। এই V1/V2 করলে অ্যান্সার হয়ে যাবে, এটা খুব সহজ। এই যে মিশ্রণের ঘনমাত্রা 0.32, মিশ্রণের আয়তন মানে কি? দুটো আয়তনের যোগফল V1 + V2। HCl এর ঘনমাত্রা কত? 0.25, আয়তন V1টাই ধরে নিলাম আমরা, প্লাস C2 কত? 0.4 × V2, V1 + V2 বের করলে অ্যান্সারটা হয়ে যাবে। তোমরা আমার বিশ্বাস বাকি ক্যালকুলেশনটা রুমে করতে পারবা। ওকে, একটু বলো তো বুঝতে পারলা কি না? মেহেদি হাসান, আমি তোমার কমেন্ট তো বেশি বেশি যাচ্ছি ভাইয়া, তুমি যেহেতু প্রবলেমগুলো বলেছো। একটু বলো তো ভাইয়া 92 নাম্বার অঙ্কটা বুঝতে পারলা কি না? 92, হ্যাঁ মেহেদি ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। 92, জি ভাইয়া থ্যাংক ইউ, জি ভাইয়া বুঝেছি, হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। 93 নাম্বারটা প্রবলেম বলেছো তোমরা, 93, যদিও আমি অঙ্কটা করে দিয়েছি ভাইয়া। 93 নাম্বার, পাকস্থলিতে উৎপন্ন পাচক রসে HCl এর পরিমাণ পাকস্থলিতে উৎপন্ন পাচক রসে HCl এর পরিমাণ এত মিলিগ্রাম/ml। বুঝতেই পারছো, ভরভাগ আয়তন তার মানে ঘনত্ব। যদি একজন ব্যক্তির পাকস্থলী প্রতিদিন এত লিটার পাচক রস উৎপন্ন করে, তাহলে প্রতিদিন উৎপন্ন HCl কে প্রশমিত করতে কতগুলো অ্যান্টাসিড ট্যাবলেটের প্রয়োজন, যেখানে প্রতিটি ট্যাবলেটে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে 200 মিলিগ্রাম। অঙ্কটা খুব সহজ ভাইয়া, দেখো দেখো তাহলে কি বের করতে বলছে? এই অ্যান্টাসিড ট্যাবলেট, তাই না? তাহলে অ্যান্টাসিড ট্যাবলেটের মূল উপাদান কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? এই যে ওই যুক্ত, মনে আছে না আমি তোমাদের ইউটিউব ক্লাসে বলেছি, ওই যুক্ত ক্ষারের ক্ষেত্রে ওই OH মূলকের সংখ্যাই হচ্ছে তার তুল্য সংখ্যা, তার মানে 3। ওকে, 3 তুল্য সংখ্যা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। ধরে নিলাম আমরা N সংখ্যক ট্যাবলেট লাগবে। ওকে, N সংখ্যক ট্যাবলেট লাগবে। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের W/M, এটা কার আমরা লিখলাম? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড = HCl, তাই তো? HCl এর তুল্য সংখ্যা 1, W/M, এটা কার? এটা HCl এর। এই অঙ্কটা করে দেওয়া আছে তোমাদের বইয়ে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি ভাই। তাহলে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ভর দরকার এখানে, আর কি দরকার? HCl এর ভর। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ভর অবশ্য বলেই দিয়েছে, বা এটা বলে দিয়েছে আমাদের 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর সম্ভবত বের হবে তোমাদের 78, তোমরা একটু বের করে দেখো ভাই, 78 বের হবে। N এর মানটা আমাদেরকে বের করতে হবে। HCl এর আণবিক ভর তো আমরা জানি 36.5, ঠিক আছে? HCl এর আণবিক ভর হলো 36.5, HCl এর ভর দরকার।
তো অঙ্কে আমাদের এই সেলের ঘনত্ব বলে দেওয়া আছে ডাব্লু, ঘনত্ব ইজিক্যাল টু ডাব্লু বাই ভি। আমাদের ঘনত্ব ডাব্লু বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে 3.105, আর আয়তন বলে দেওয়া আছে যেহেতু লিটারে আছে ভাই, এটাকে আমাদের মিলিলিটার করতে হবে। কেন করতে হবে? ইন্টু 10⁻³ মিলিলিটার করতে হবে। এই জন্য যে আমাদের ঘনত্ব দেওয়া আছে এত মিলিগ্রাম পার এমএল, তাই লিটার দেওয়া আছে এটাকে মিলিলিটার করলাম। তাহলে ডাব্লু কত আসতেছে দেখি ভাই একটু। 3.105 গুণ 1.175 10⁻³ এসছে 3648, 3648.375 এত মিলিগ্রাম। তাহলে এই মানটাও যেহেতু আমাদের ডাব্লুর এটা হলো এত, এই যে এটাই সেল, এটাও তো মিলিগ্রামে দেওয়া আছে, তাহলে সমস্যা নাই, আমাদের এই এনটা বের করলেই ক্যালকুলেশন অ্যান্সারটা হয়ে যাবে। এইটা আমরা মিলিগ্রামে রাখলাম ভাইয়া, বুঝছো, কারণ এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ভরটা তো মিলিগ্রামেই দেওয়া আছে, এনটা বের করলে অ্যান্সারটা হয়ে যাবে। আমাকে একটু প্লিজ তোমরা কমেন্টে জানাও বুঝতে পারলা কি না। খুব সহজ ভাই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা হচ্ছে 3, ধরি আমরা এন সংখ্যক লাগবে, এটা একটার মান দেওয়া আছে, তো তাহলে এন সংখ্যকের মান কত হবে মোট, তাহলে একটা অ্যান্টাসিডে কত পরিমাণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 200, আণবিক ভর 78। এই সেলে ভর আমরা যেখান থেকে বের করলাম, ঘনত্ব দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ভরটা বের করে ফেললাম। এই সেলে আণবিক বল 36.5, এনের মানটা বের করলে অ্যান্সারটা হয়ে যাবে। এখন ক্লিয়ার? আমার বিশ্বাস যে তোমরা 93 নম্বর অঙ্কটা এখন বুঝতে পেরেছ। মেহেদি বুঝতে পেরেছ, থ্যাংক ইউ। এখানে ভাই আমি গ্রাম বানাইছি, তোমাদের বইয়ে যে সলিউশন করা আছে ওখানে আমি গ্রাম বানিয়ে দিয়েছি ভাই, একই জিনিস, আর এখানে মিলিগ্রামেই রেখেছি। থ্যাংক ইউ। আমরা এখন 94 নাম্বার অঙ্ক করব। 94 আচ্ছা, ক্লাস শেষ হলে আমি তোমাদের সাথে দেখা করবো, অসুবিধা নেই ভাই। 94 কি বলেছে? 94-এ দেখো তো, এই যে সেম অঙ্ক, ওই মিশ্রণের ঘনমাত্রা নিয়ে অঙ্ক, এটা 500 ml 0.5 মোল সালফ্রিক অ্যাসিড দ্রবণে 100 ml 0.1 মোল সালফ্রিক অ্যাসিড যোগ করা হলো। অতঃপর 500 ml পানি যোগ করে দ্রবণকে প্রশমিত করা হলো। মিশ্রণে সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা বের করো। তাহলে মিশ্রণের ঘনমাত্রা আমাদের বের করতে বলছে। মিশ্রণের ঘনমাত্রা বের করার সূত্র কি জানি আমরা? CV = C1V1 প্লাস C2V2। তাহলে মিশ্রণের ঘনমাত্রা C1 কত দেওয়া আছে আমাদের এখানে? 0.5 × 500 যোগ C2 কত দেওয়া আছে ভাই বলো তো? 0.1 গুণ 100 বাই সেখানে 500 ml পানি যোগ করেছে। তাহলে মোট আয়তন কত হবে? পানি 500 যোগ প্রথম অ্যাসিডের আয়তন 500, পরের অ্যাসিডের আয়তন 100, তাহলে মোট কত হলো? 1100। 500 যোগ 500 যোগ 100 1100। তাহলে মিশ্রণের ঘনমাত্রা কত বের হচ্ছে? এটাই অ্যান্সার। 0.5 গুণ 500 যোগ 0.1 গুণ 100 ভাগ 1100 0.236 0.236 এত মোল, এটা অ্যান্সার। খুব সহজ ভাই, এটা বলো দেখি এই অঙ্কটা বুঝতে পারলা কিনা। মেধি, তুমি 95 নম্বর অঙ্কটাও বলেছো, এটা আমি তোমাকে আবার হোমওয়ার্ক দিলাম। 95 নম্বর অঙ্কটা আমি তোমাকে আবার হোমওয়ার্ক দিলাম। তাহলে তোমরা যারা নিয়মিত ক্লাস করছো, নিয়মিত ইউটিউবের ক্লাসগুলো ভাই দেখছো, এখন কি আমাকে দেখা যায়? দেখো ভাই, তোমরা যারা নিয়মিত ক্লাস করছো বা নিয়মিত ইউটিউবের ক্লাসগুলো দেখছো, আমার বিশ্বাস তোমরা অঙ্কগুলো সলভ করেছো। এর পরেও বিভিন্ন বই থেকেও যদি তোমাদের কোনো অঙ্ক প্রবলেম হয়, যেমন অম্লমিতি, ক্ষারমিতি এবং মোলারিটি নির্ণয়ের, তাহলে তোমরা আমাকে গ্রুপে আপলোড করবা, আমি সেগুলো আবার তোমাদের সলভ করবো ভাই, কোনো টেনশন নাই। ওকে,
ও আচ্ছা, আমি ভাইয়া চশমা যখন আমার মাথা ব্যথা করে বা গুরুত্ব দিয়ে কোনো কাজ করি তখন আমি চশমা ইউজ করি। ওকে, তো তাহলে যেটা বলছিলাম ভাই আমি তোমাদের, এরপরও যদি তোমাদের অম্লমিতি, ক্ষারমিতি এবং পরিমাণগত রসায়নের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে অম্লমিতি, ক্ষারমিতি। এই অম্লমিতি, ক্ষারমিতি এবং মোলারিটি নির্ণয়ের কোনো অঙ্ক যদি আরও কোনো প্রবলেম থাকে তোমাদের গ্রুপে আপলোড করবা, পরবর্তী ক্লাস আমরা সেটা সলভ করব। আর আগামী ক্লাসটা আসলে কবে হবে এবং কিভাবে হবে সেটা আমি আজকেই তোমাদের সন্ধ্যার পর গ্রুপে পোস্ট করে জানিয়ে দিব, এবং প্রতিদিন ওভাবেই ক্লাসগুলো হবে তোমাদের। আর কোন টপিক্সের উপর ক্লাস হবে এই অধ্যায়ের সেটা আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।